আসসালামু আলাইকুম। আমি ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শাহিনা আফরোজ, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজ। আমি তোমাদের খোলাফায়ে রাশিদিন পড়াচ্ছি। খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা। তার ভিতরে প্রথম খলিফা হচ্ছে হজরত আবু বকর। হজরত আবু বকরেরটা ক্লাস নেওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি হজরত ওমর, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। হজরত ওমরের প্রাথমিক জীবন। খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হজরত ওমর 583 খ্রিস্টাব্দে বিখ্যাত কুরাইশ বংশে আদিয়া গোত্রের একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল হাফস, উপাধি ছিল ফারুক। পিতার নাম খাত্তাব, মায়ের নাম হাতামা। হজরত ওমর প্রথম দিকে ইসলামের ঘোর শত্রু ছিলেন এবং কুরাইশ বংশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে নবদীক্ষিত মুসলমানদের উপরে নির্যাতন করতেন। কিন্তু তার অজ্ঞাতসারে ভগ্নী ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ বিন জায়েদ ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামের দীক্ষিত তার ভগ্নী ফাতেমার কণ্ঠে পবিত্র কোরআনের সুমিষ্ট আয়াত শ্রবণ করে তিনি বিগলিত হয়ে যান। অতঃপর তিনি মন্ত্রমুগ্ধের ন্যায় রাসূলুল্লাহর কাছে উপনীত হয়ে ইসলাম গ্রহণ করেন। হযরত ওমর প্রথম ব্যক্তি যিনি মক্কা বিধর্মীদেরকে একত্রিত করে তার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন এবং মহানবী কর্তৃক ফারুক বা সত্য মিথ্যার প্রভেদকারী উপাধি লাভ করেন। খিলাফত লাভের পূর্বে ইসলামের সেবা। হযরত ওমরের ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে ধর্মপ্রচার শুরু করেন। তিনি নিজেও ইসলাম প্রচারে যোগ দেন এবং তার প্রভাবে অনেক গোত্র নতুন ধর্মে দীক্ষিত হয়। হযরত ওমরের খেলাফত লাভ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের জীবনদশায় তিনি তার উত্তরাধিকারী মনোনীত করে যাবার জন্য অত্যন্ত তৎপর হয়ে উঠলেন। পূর্ব ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এর জন্য তিনি মৃত্যুর পূর্বে খেলাফতের একটি মীমাংসা করে যেতে চাইলেন এবং অতীতের অভিজ্ঞতা হতে তিনি হযরত ওমরকে খেলাফতের গুরুদায়িত্বের জন্য উপযুক্ত বলে মনে করেন। কেননা কঠোরতা, ন্যায়নিষ্ঠা এবং জাগতিক কর্তব্য সম্বন্ধে হযরত ওমর সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তবুও হযরত আবু বকর চিন্তা করলেন যে নির্বাচনের সমক্ষে জনমত যাচাই করার জন্য একটা পরামর্শ নিতে চাইলেন। তাই তিনি প্রথম হযরত আব্দুর রহমান বিন আউফের পরামর্শ গ্রহণ করলেন। আব্দুর রহমান বলেন, হযরত ওমরের যোগ্যতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তবে তার স্বভাব বড় কঠোর। প্রকৃতি। তার উত্তরে হযরত আবু বকর বললেন, তার নিজের উপর দায়িত্ব আসলে আপনা হয়তো তিনি উদার হয়ে উঠবেন। এইভাবে সে বিভিন্ন সাহাবীদের পরামর্শ চাইলেন। এরপর হযরত ওসমানকে একটা মনোনয়নপত্র লিখতে বললেন এবং মনোনয়নপত্র সম্পাদনের পর হযরত আবু বকর উপস্থিতির জনতাকে সম্বোধন করে বললেন, ভাই সাহেব, আমি আমার কোনো আত্মীয়স্বজনকে খলিফা মনোনীত করিনি, বরং ওমরকে মনোনীত করেছি যাতে আপনারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হন। এই কথা শুনে উপস্থিত জনতা সমবেত কণ্ঠে বলে উঠলেন, আমরা আপনার কথা শুনলাম এবং মনোনয়ন মেনে নিলাম। অতঃপর খলিফা আবু বকরের ইন্তেকালের পর 634 খ্রিস্টাব্দে হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফারূপে খেলাফতে অধিষ্ঠিত হন। হযরত ওমর খেলাফত লাভের পর তার প্রথম পদক্ষেপ ছিল রাজ্য বিজয়। খেলাফত লাভের পরপরই হযরত ওমর তার পূর্বসূরি হযরত আবু বকরের সীমান্ত নীতি অনুসরণ করেন। ফলে মাত্র 10 বছরের মধ্যে ক্ষুদ্র
আরব উপদ্বীপের উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে রাজ্য সম্প্রসারণ করে তিনি তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্যভূত করেন। এবং খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আল আসে ইরাক, পারস্য, সিরিয়া, মিশর অভিযানগুলি পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক অভিযান সমূহের মধ্যে অন্যতম। প্রথম পারস্য বিজয় করেন। পারস্য বিজয়, রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য বিজয়, সিরিয়া বিজয়, প্যালেস্টাইন বিজয়, মিশর বিজয়। এভাবে তিনি মুসলিম সাম্রাজ্য বিজয়কে ব্যাপক বিস্তার লাভ করে এবং হযরত উমর হযরত উমরের খিলাফতকালে ইসলামী ইতিহাসে গৌরবময় অধ্যায়ের সূচনা হয় এবং বিভিন্ন রাজ্য বিজয়ের পর এবং বিশাল আরব সাম্রাজ্য বিস্তৃতি করার পর তিনি ইসলামিক শাসন ব্যবস্থার দিকে মনোনিবেশ করেন। বিশ্বের সর্বকালের শাসকদের নিকট তিনি ছিলেন আদর্শস্থানীয়। শ্রেষ্ঠ বিজেতা ছাড়াও একজন সুযোগ্য দূরদর্শী প্রশাসক হিসাবে ইতিহাসে তিনি অমরত্ব লাভ করেন। তার রাজস্ব, সামরিক, প্রশাসনিক ব্যবস্থা ছিল অত্যন্ত উৎকৃষ্ট এবং জনকল্যাণমুখী। ওমর শুধু একজন বিখ্যাত বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসক এবং জাতীয় নেতাদের অন্যতম। হযরত আবু বকরের শাসনকাল থেকে শুরু করে হযরত আলীর খিলাফতকাল পর্যন্ত প্রায় ৩০ বছরের ইসলামী প্রজাতন্ত্রের যে শাসননীতি অনুসৃত হয়েছিল তা খলিফা হযরত ওমরের নিকট থেকে উদ্বুদ্ধ। তিনি মহাগ্রন্থ আল কোরআন এবং আল হাদিসের নির্দেশ অনুসারে শাসনতান্ত্রিক কাঠামোকে পরিপূর্ণ এবং সুনির্দিষ্ট রূপ দান করেন। তাই নিঃসন্দেহে স্বীকার করা যায় যে ইসলামী শাসন ব্যবস্থার প্রকৃত স্থপতি হচ্ছেন খলিফা হযরত ওমর। হযরত ওমরের শাসন ব্যবস্থার যে পদক্ষেপগুলো গ্রহণ করেন তার ভিতরে প্রথম হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল খলিফা ওমরের শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। মহানবী ও হযরত আবু বকরের গণতন্ত্রের যে বীজ বপন করেন তা খলিফা ওমরের সময় বিকশিত হয়ে বাস্তব রূপ পরিগ্রহ করে। পরামর্শ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো গঠন, কার্যক্রম গ্রহণ তার শাসনের আরেকটি উল্লেখযোগ্য দিক। খলিফার নীতি কার্য সম্পর্কে জনগণের গঠনমূলক সমালোচনা করার অধিকার তার সরকারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সাম্য, স্বাধীনতা, একতা, ভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে জনকল্যাণকর ব্যবস্থা প্রচলন করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরে তিনি মজলিসুস শুরা গঠন করেন। শুরা আরবি শব্দ, এর অভিধানিক অর্থ হচ্ছে পরামর্শ। পাক ইসলামের যুগে গোত্রপ্রধানরা গণ্যমান্য সদস্যদের সাথে পরামর্শ করে সমস্যার সমাধান করতেন। মহাগ্রন্থ আল কোরআনেও পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ রয়েছে। মহানবী পাক ইসলামী নীতি ও কোরআনের নির্দেশ অনুসরণ করে সাহাবীদের সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় কার্যাদি সম্পাদন করতেন। এই পরামর্শ সভাকেই মজলিস উশ-শুরা বলা হয়। খলিফা ওমর মজলিস উশ-শুরা পরামর্শ করে খিলাফত পরিচালনা করতেন। এটি ছিল তার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক। পরামর্শ ছাড়া কোনো খিলাফত চলতে পারে না। এই জন্য তিনি যে কোনো সমস্যা মহাগ্রন্থ কুরআন এবং হাদিসের আলোকে শুরার সাহায্যে সমাধান করতেন। এই শাসন পরিষদ দুই বিভক্ত ছিল, যথা মজলিস আল আম এবং মজলিস আল খাস। তারপরে তিনি আরব জাতীয়তাবাদ, তার শাসন ব্যবস্থার আরেকটা মূল মন্ত্র ছিল আরব জাতীয়তাবাদ। হযরত ওমরের শাসনের গুরুত্বপূর্ণ মূলনীতি ছিল
আরব জাতীয়তাবাদ অক্ষুণ্ণ রাখা। তিনি আরবদের জাতীয় বৈশিষ্ট্য, রক্তের বিশুদ্ধতা, আভিজাত্য এবং সামরিক প্রাধান্য ধরে রাখতে চেয়েছিলেন। অবাধ মেলামেশা, তাদের সামরিক শ্রেষ্ঠত্ব এবং অন্যান্য গুণের ক্ষয়প্রাপ্ত হওয়ার আশঙ্কায় তিনি দুইটি নীতি ঘোষণা করেন। এক হচ্ছে, আরব উপদ্বীপে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের লোক অবস্থান করতে পারবে না, এবং এই উদ্দেশ্যে তিনি খাইবারের ইহুদি এবং নাজরানের খ্রিস্টানদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আরবের বাইরে অবস্থান করার নির্দেশ দেন। দুই, তিনি ঘোষণা করেন যে আরব উপদ্বীপ শুধু আরববাসীদের জন্য সংরক্ষিত থাকবে। তিনি অধিকৃত দেশে জমিজমা ক্রয় করা কিংবা চাষাবাদ করা আরববাসীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন এবং তাদেরকে শুধু সামরিক সেনানিবাসে অবস্থান করতে আদেশ দেন। এই নীতির মাধ্যমে খলিফা ওমর আরবদের বিশ্বের শ্রেষ্ঠ সামরিক জাতিতে পরিণত করতে সক্ষম হন। শাসন ব্যবস্থার আর একটা মূলনীতি হচ্ছে অমুসলমানদের প্রতি তার নীতি। খলিফা হজরত ওমর সকল অমুসলমানদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। মুসলিম শাসিত অঞ্চলে অমুসলিম প্রজাদেরকে জিম্মি বলা হতো। জিম্মিরা মুসলিম রাষ্ট্রের জিজিয়া কর প্রদান করে সকল প্রকার অধিকার ভোগ করত। তাদের জানামালের নিরাপত্তা দেওয়া হতো। খলিফা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আদায়কৃত কর ফেরত দিতেন। যুদ্ধের প্রাক্কালে অমুসলমানদের উপাসনা গৃহ, গির্জা রক্ষা, শিশু, বৃদ্ধ, পশুদের হত্যা কিংবা অত্যাচার করা প্রভৃতি অমানবিক কার্যক্রম হতে সৈন্যদেরকে বিরত থাকার নির্দেশ দেন। তার শাসন ব্যবস্থার আর একটা সংস্কার হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। খলিফার ওমরের খিলাফতকালে মুসলিম সাম্রাজ্য ব্যাপক বিস্তার লাভ করে এবং শাসন কার্যের সুবিধার জন্য খলিফা ওমর সমগ্র সাম্রাজ্যকে 14টি প্রদেশে বিভক্ত করেন। 1. মক্কা, মদিনা, সিরিয়া, আল জাজিরা, আল বসরা, আল কুফা, মিশর, প্যালেস্টাইন, ফার্স, কিরমান, খোরাসান, ম্যাকরান, সিজিস্তান এবং আজারবাইজান। প্রত্যেকটি প্রদেশের শাসনভার একজন ওয়ালি বা গভর্নরের উপরে ন্যস্ত ছিল। ওয়ালিগণ খলিফার নিকটে দায়বদ্ধ থেকে তার নির্দেশ পালন করতেন। নিয়োগের সময় হযরত ওমর প্রাদেশিক শাসনকর্তাদেরকে তাদের নির্দিষ্ট ক্ষমতা কর্তব্য সম্বন্ধে অবহিত করেন এবং জনসাধারণের জ্ঞাতার্থে খলিফার প্রাদেশিক শাসনকর্তাদের ক্ষমতা এবং দায়িত্ব সম্বলিত সনদটি প্রকাশ্যে পাঠ করে শোনাতেন এবং প্রত্যেক ওয়ালিকে তার সম্পত্তির একটি তালিকা পেশ করতে হতো এবং আয়ের অনুপাতে আকস্মিক বা অস্বাভাবিকভাবে সম্পত্তি বৃদ্ধি পেলে খলিফা ওমর প্রাদেশিক শাসনকর্তার অতিরিক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতেন। তার প্রশাসন সংস্কারের অন্যতম ব্যবস্থা হচ্ছে রাজস্ব ব্যবস্থা। জাতীয় অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে জনকল্যাণমূলক রাজস্ব প্রবর্তন খলিফা ওমরের এক অবিস্মরণীয় কৃতিত্ব। ইতিপূর্বে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। সৈন্যদের মধ্যে জায়গির প্রথার বিলোপ সাধনের পাশাপাশি কৃষি ও কৃষকদের দুর্দশা লাঘবে হযরত ওমর প্রাচীন শোষণমূলক ভূস্বত্ব এবং জমিদারি প্রথার উচ্ছেদ করেন। পাশাপাশি ইরাকে ভূমি জরিপ করেন এবং সুষ্ঠু বন্দোবস্ত, রাজস্ব নির্ধারণ ও আদায়ের ব্যবস্থা করেন। তার রাজস্বের উৎস হযরত ওমর ফারুকের পূর্বে রাজস্বের উৎস ছিল 5 প্রকার, যথা জাকাত, জিজিয়া, খারাজ বা ভূমিকর, গুমস, আলফে। খলিফা হযরত ওমর উপরিউক্ত কর ছাড়া কয়েকটি নতুন কর প্রবর্তন করেন। তার শাসন সংস্কারের আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বায়তুল মাল প্রতিষ্ঠা করেন। বায়তুল মাল পুনর্গঠন হযরত ওমরের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব। হযরত ওমরের পূর্বে বায়তুল মালের অস্তিত্ব থাকলেও তা নিয়মিত ও সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত ছিল না। ওয়ালিদ বিন হিশামের
পরামর্শে একটি কেন্দ্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন। পরে প্রদেশগুলোতে একটি করে কোষাগার প্রতিষ্ঠিত হয়। সাম্রাজ্যের রাজস্ব সংগৃহীত হয়ে বায়তুল মালে জমা হতো। বায়তুল মাল ছিল জনগণের সম্পত্তি। এতে খলিফার কোনো অধিকার ছিল না, তিনি ছিলেন একজন রক্ষক মাত্র। শাসন কাজের সাধারণ খরচ এবং সামরিক খাতে ব্যয়ের পর যে অর্থ উদ্বৃত্ত থাকত তা রাষ্ট্রের মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। তার শাসন ব্যবস্থার আর একটা সংস্কার হচ্ছে দিয়ান উল খারাজ। খলিফা ওমরের ভূমি রাজস্বের সুপরিকল্পিত পদ্ধতি প্রণয়ন এবং বৃহত্তর জনসমষ্টির মঙ্গল সাধনের জন্য দিয়ানুল খারাজ বা রাজস্ব বিভাগ রেখে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন। এই রাজস্ব বিভাগই সংক্ষেপে ওমরের দেওয়ান নামে পরিচিত। হযরত মুহাম্মদ ও খলিফা আবু বকরের শাসনকাল পর্যন্ত অর্থ দপ্তরকে বায়তুল মাল বলা হতো। খলিফা ওমর পারসিক কায়দায় এই দপ্তরের নাম রাখেন দিওয়ান। দিওয়ানের প্রধান দায়িত্ব ছিল বায়তুল মালের সঞ্চিত অর্থের সুষম বন্টন করা। প্রাদেশিক খরচ, যুদ্ধাভিযানের খাতে ব্যয়ের পর যেই উদ্বৃত্ত অর্থ তা মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হতো এবং জাতীয় অর্থের সুষ্ঠু বন্টনের জন্য খলিফা ওমর সর্বপ্রথম আদমশুমারি প্রচলন করেন। এবং এরপর তিনি তার সংস্কারের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগ প্রতিষ্ঠিত করেন। বিচার বিভাগের সংস্কার সাধন খলিফা ওমরের একটি উল্লেখযোগ্য অবদান। তিনি সর্বপ্রথম শাসন বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করে এদিকে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করেন। প্রত্যেক প্রদেশের বিচার বিভাগের ভার প্রাদেশিক গভর্নরের পরিবর্তে কাজীর উপরে ন্যস্ত করা হলো। ফলে ওয়ালিদ কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে কাজীগণ স্বাধীনভাবে বিচার কার্য সম্পন্ন করতেন। কুরআন ও হাদিসের ব্যুৎপত্তি সম্পন্ন নিষ্কৃষ্ট চরিত্রের অধিকারী এবং সম্ভ্রান্ত বর্ষীয় মুসলমানদের মধ্য থেকে কাজী নিযুক্ত করা হতো। এরপরে তিনি তার আর একটা সংস্কার হচ্ছে সামরিক শাসন ব্যবস্থা। মুসলিম সাম্রাজ্যের সুবিশাল বিস্তৃতির প্রেক্ষিতে একটি সুসংবদ্ধ সামরিক ব্যবস্থাপনা অপরিহার্য হয়ে পড়ে। ফলে খলিফা ওমর সামরিক বাহিনীকে সুসংহত করা এবং যুদ্ধের জন্য সর্বত্র প্রস্তুত রাখার জন্য একটি প্রশাসনিক কাঠামো গঠন করেন। সামরিক শাসনের সুবিধাতে তিনি সমগ্র সাম্রাজ্যকে 9টি সামরিক জেলায় বিভক্ত করেন, যথা মদিনা, কুফা, বসরা, ফুসহাত, মিশর, দামেস্ক, হিমস, প্যালেস্টাইন ও মসুল। জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রত্যেকটি জুন্দে 4000 অশ্বারোহী সৈন্যের একটি বাহিনী সর্বদা প্রস্তুত থাকত। এরপরে আরেকটি সংস্কার করেন, সেটা পুলিশ ও অপরাধ দমন বিভাগ। হযরত ওমরের সময় পুলিশ বিভাগ নামে পৃথক কোনো বিভাগ স্থাপিত না হলেও জনশান্তি রক্ষা এবং অপরাধ নির্মূলকল্পে দিওয়ানুল আহদাস কাজ করে। এর প্রধান কর্মচারীর উপাধি ছিল সাহিবুল আহদাস। এর বিভিন্ন কর্মচারীগণ দেশের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তকরণ, ওজন পরীক্ষাকরণ, মদ্য বিক্রয় বন্ধকরণ, চুরি ডাকাতি নিবারণ ইত্যাদি কাজে নিযুক্ত থাকতেন। অপরাধীদের শাস্তি বিধানের জন্য এ সময় জেলখানা নির্মিত হয় এবং প্রত্যেকটা প্রদেশে একটা করে জেলখানা নির্মাণ করেছেন এবং অপরাধীকে শাস্তিস্বরূপ নির্বাসন দণ্ড প্রদান তার সময়ে প্রবর্তিত হয়। তাছাড়া তিনি আরও কিছু ব্যবস্থা করেন, সেটা হচ্ছে জনহিতকর কার্যাবলী। হযরত ওমরের রাজ্যে বিজয় শাসন সংস্কারের সাথে সাথে নানানবিধ জনহিতকর উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করেন। আবার হযরত ওমরের শাহাদাত বরণ। হযরত ওমর ফারুক 10 বছরের অধিককাল গৌরবের সাথে খিলাফতের কার্য সুষ্ঠুভাবে পরিচালনার পর 644 সালে মদিনা মসজিদে নামাজ আদায় করার সময় আবু লুলু ফিরোজ নামক এক পারস্যবাসী গোলামের আক্রমণে শাহাদাত বরণ করেন। আবু লুলু কুফার শাসনকর্তা মুগিরার ভৃত্য ছিল। ইবনে খালদুন বলেন,
খালিকান বলেন, উমর ইবন আল খাত্তাবের কাফনের কাপড়ের মধ্যে ইসলামের কল্যাণকর সৌভাগ্য আচ্ছাদিত হয়ে পড়ল। হযরত ওমরকে গণতন্ত্রের ধারক ও বাহক বলা হতো। হযরত ওমরের প্রতিষ্ঠিত মজলিস শুরা বা উপদেষ্টা পরিষদ আজও বিশ্বে গণতন্ত্রের জয়গান করেন। শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ। হযরত ওমর ছিলেন ইসলামের রাজনৈতিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা। তিনি ক্ষমতার প্রতি তার বিন্দুমাত্র লোভ ছিল না। তাই তিনি সুষ্ঠু শাসন ব্যবস্থার জন্য কেন্দ্র হতে গ্রামান্তর পর্যন্ত ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছিলেন। সরকারি কোষাগার স্থাপন করেন। আরেকটা হচ্ছে আদমশুমারি। প্রথম হযরত ওমরের দুর্বল, অসহায়, অন্ধ, খোঁড়া, বেকার, বৃদ্ধ, বৃদ্ধা, অনাথ প্রমুখের অভাব দূর করার জন্য সরকারি ভাতার ব্যবস্থা করেন এবং তার পূর্বে বিশ্বের কোথাও এই ব্যবস্থা এত সুন্দরভাবে পরিচালিত হয়নি এবং এই ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য তিনি বিশ্বের প্রথম আদমশুমারি প্রবর্তন করেন। সামাজিক সাম্য, মানবিক মূল্যবোধের প্রতিষ্ঠা। হযরত ওমর সামাজিক সাম্য, মানবিক মূল্যবোধের সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন। বিশ্ব মানবের মুক্তি দূত হযরত মুহাম্মদ ঘোষণা করেছিলেন, দাস মুক্তি আল্লাহর নিকটে সর্বপ্রিয় প্রেক্ষাপ্রিয় কাজ। মহানবীর বাণী শোনার সঙ্গে সঙ্গে তার উম্মতদের যার কাছে যত দাস ছিল তা মুক্ত করে দেন। হযরত ওমর মহানবীর এই বাণীকে মর্মে মর্মে উপলব্ধি করে সমগ্র ইসলামের রাজ্যে দাসত্ব প্রথার বিলোপ সাধনে তৎপর হন এবং হযরত ওমরের শাসনামলে মুসলিম শিক্ষা, কৃষ্টি, সভ্যতা বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল এবং খলিফার শিক্ষার প্রতি যথেষ্ট অনুরাগী ছিলেন। এই জন্য শহর হতে গ্রাম পর্যন্ত প্রতিটি স্থানে তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য দৃষ্টি দিয়েছিলেন এবং মসজিদ সংলগ্ন স্থানে মক্তব স্থাপন করেছিলেন। অতএব দেখা যায় যে হযরত ওমর শুধু তার চারিত্রিক মাধুর্যের জন্য নয়, বিখ্যাত বিজেতা, কীর্তিমান শাসক, বৈপ্লবিক সংস্কারক হিসেবে সমসাময়িক ও পরবর্তী ইতিহাসে একটি বিশিষ্ট স্থান দখল করে আছেন। মাত্র 10 বছরের মধ্যে তার অনন্যপূর্ণ যোগ্যতার জন্য বিশাল পরাক্রমশালী রোমক ও পারস্য সাম্রাজ্যকে সম্পূর্ণ করায়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। বিজেতা হিসেবে তিনি বীর আলেকজান্ডারের সাথে সুবিচারক হিসেবে ইরানের বাদশাহ নওশেরওয়ারের সাথে এবং হাদিস বিশারদ হিসেবে হযরত আবু হুরায়রার সাথে তুলনীয়। তার শাসন ব্যবস্থা নিঃসন্দেহে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহন করে। বহুমুখী প্রতিভা ও অন্যান্য সাধারণ কৃতিত্বের জন্য তিনি সর্বকালের ইতিহাসে চির